ওরও মুখ কালো করে মাথা নুয়ে বলে, তুই না আপা, আমি সরি। আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে। এই সপ্তাহে ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরিয়ে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইয়াকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তর ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পত করে উড়ছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছে অরু, তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টার রেলিংয়ের ওপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো থুলে ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকলো। গধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরের শেখকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দু বোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর এই মহল বাগানবিলাসে ঘেরা বিশাল বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা আর মন গহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। অরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতে বিষণ্ণ মুখে এক চিলেতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নিব আপনাকে। অরুর দিবাস্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খায় আওয়াজে। কি রে ওরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও ওরু পুরান ঢাকার নামকরা বাড়ি কৃতিক কুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরেও হু হু বাতাসে থর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপে একটু কমেছে দু বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। ওর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে ওরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে। ফ্রড ভাববে, এসব ভাবতে লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার জের ধরে এত দূর চলে এসেছে, তবু নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহুরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তায় মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডসের ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলোও জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে, দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তায় মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতে ওরা বোধ করলো এদেশের মানুষটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতেই মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটো মতো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে অরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে।
সেই সাথে বমি বমি ভাব, মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব? ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ করিয়ে সে কথা ওরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। ওরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল। ওরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে ওরুকে বলল। তাড়াতাড়ি চল, জমে যাবে নইলে। ওরু এখনও নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনুর বাড়িতে ভেতর ঢোকা হলো না। তার আগে ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কী বলো সেসব কিছুই কানে যায়নি ওরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে ওরু। অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ওরু চমকায়, হকচকিয়ে বলে। না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি। ওরু ছোট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে। আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি। কোনো বোকামি করিস না, কেমন? ওরু ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে। সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করবো? আমার ফোন আছে তো, কিন্তু সিম কার্ড নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল ওরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর যে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি ওরুর। চারিদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে খুঁতখুঁটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দুরু দুরু বুকে ফ্রেন্ডস গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় ওরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ও। আশ্চর্য হলো সত্যি পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে ওরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল ওরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হল রুম। তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বারোস্টল কিচেন। আর হলের মাঝে কোনো দেওয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হল রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের ওপর এবড়ো থেবড়ো হয়ে পড়েছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ফ্রুজোরা কুঁচকে গেল ওরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করেই পেছনে চাইল ও। দেখলো দক্ষিণ দিকের দেওয়ালটা পুরো চাই কাচের। ওরু ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল। বোরিং, প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতে কাচুমাচু ভাবটা কমে গিয়ে ঝড়ঝড়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কমফোর্টারের বাজে। আরো আরো সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুম কাতরে ওরু। আরো ওঠ। অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতো এত ডাকা ডাকে। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে।
চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে। আরে ওঠ। ঘুমের মাঝে ওরও বলে ওঠে। ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় যান যায় যায় অবস্থা। ও চোখ খিচে অস্ফুট সুরে বলল, আরে ওঠ, এটা তো রুম নয়, আর তুই বাংলাদেশে আসি। আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গিয়েছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফড়িয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে দেখালো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইলো। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। অরু এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। অরুর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতার চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল নাকি অন্য কিছু? ধরতে পারলো না অরু। পাছে শুধু আস্তে করে ভয়ের তো ঠোক গিলল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই ওরও তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায় ও। পেছনে তাকাতে হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টাও কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, এখনও একইভাবে তাকিয়ে আছে কৃতিক। ওরও আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গা এলিয়ে দিল ও। কুশনটা এখনও ওরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখায় চিৎকার, সব কিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওর চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্মের ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে। সে হিসেবে বাংলাদেশ এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে অরু। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজির দিয়েছে। কি সাংঘাতিক ভাবলে এখনও পিলে চমকে ওঠে অরুর। সকাল 9:35। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজে আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচিউরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্ব জ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনোই হাত নেই। অরু তখনও শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকে হাঁক পেরে পেরে ডেকে চলছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে তখনই উপর থেকে ভেসে আসে মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোথা থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? ওরও রুম থেকে বেরিয়ে দোতলায় করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। ওরর
কথার মাঝপথে আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখশ্রী জুড়ে 2 দিন ক্লিন শেভ না করা খড়খড় দাড়িগুলো মাথার চারা দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়। সেই সাথে এটি আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গডের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টো আবার প্রশ্ন করলো, হ্যাঁ? ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকে স্থির। গো ব্যাক টু ইয়োর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বাচন ভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না অরুর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই, অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে। হ্যাঁ, এটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃতিক। ওরও ভয়ের তো ঠোক গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগের কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। ওর মনে মনে ভাবলো, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো, কথা কানে যায়নি? যাব না। এ যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু কৃতিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করলো অরু। কেন যেন মনে হলো অরুর নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন। বরং নতুন উদ্যমে কৃতিকের কথার কাট কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতে কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দেয়। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল শায়ের আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছেঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সব কটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? শায়র মুখে বিরক্তি ফুটিয়ে বলে, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনে দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS-ও চিন করিস না, হুটহাট উদাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একা এই বুচ্চে বাড়িতে মরে পড়ে আসিস। আমার সন্দেহ হচ্ছে যে কি তুই আসলেই মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। শায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগাড়ে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ শায়রের মুখ ননস্টপ বলছে। এক নাগাড়ে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটে হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কৃতিক শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়ে স্যার উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটা কি দেখে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছি বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি।
সায়র একটা মানুষকে ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কৃতিককে প্রেটিস্ট বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ওর হাতটা ছেড়ে দিল কৃতিক। সায়র সচকিত নজরে ওর পেছনে চাইলো, দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের পিচ্চি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কের চুলগুলো দুই পাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায় কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দিই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল সায়র, পিচ্চিটার গাল টেনে দেবে বলে। কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে ওরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতর পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখি মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙিয়ে ধপাধপ করে নিচে নেমে যায় কৃতিক। সায়র কৃতিকের পেছন পেছন নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্চি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগে ওর মুখে বরাবর একটা কুশন ছেড়ে মারে কৃতিক। মুখে লাগাম টান। তুই জানিস আই ফাকিং হেট উইমেন্স। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে দু পা তুলে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বলল, বললাম তো নো ওয়ান। ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র বুঝল কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুর। ঢোক গেলার মতো করে প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করেছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না, তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। আসমান দেওয়ালে লেগে কনুইয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছিঁড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর অন টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবুতে চিবুতে বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জবনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়িয়ে? কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাহনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে কবুর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনও ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলে গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখে ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না অরু। এদিকে সারাদিন না খেয়ে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলো সে, খেতে এসো।
ওরও দু পা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইলো, দেখলো অ্যাফ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষ নেই, সব গরু ছাগল। ওরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওর প্লেটের দিকে উকি দিতে ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবার এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টোক হবে হয়তো, আর একটুখানি ম্যাশড পটেটো। ব্যাস এটুকুই লাঞ্চ? গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো অরু। সায়র একবার অরুর দিকে আরেকবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যাঃ। মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো অরু। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটেটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নার ঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতের কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারিদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছে না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো অরু। গরম খিচুড়ির গন্ধে খিদে পেট গুড়মুড়িয়ে উঠল ওর। অরু বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে? গরম খিচুড়ি মুখে নিয়ে আবেশে চোখ বুজে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্ত মাখা হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি দৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করলো কৃতিক। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপ বোনই নই। আমার নাম অরোরা শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথায় জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি শায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতে আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছুই নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকানো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার তরুণ অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই কোথায় ঘুরতে চাও? দার্জিলিংয়ে? আর কার সাথে যাবে? অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতে সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় সব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। অরু শঙ্কিত হয়ে দু পা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো। কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে ওরও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে ওরও পাল্টা তীর ছুড়ল, বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নাম ধরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুসরত পেল অরু। এরপরে টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটাও ওর গলায় চেপে ধরল কৃতিক।
হোয়াটস রং জেকে, কি করছিস এটা? কৃতিকের কাণ্ডে সায়র হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে তার আগে ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক। দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়র একদিনই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বিরাতে হুট করে জেগে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটো পানিতে ছল ছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দুটো চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেটাঘাতের মতোই শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে। রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতে ওর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে ওরু। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা ওরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে নাও অরু। ওরও নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কৃতিক কেন ওকে দু চোখে দেখতে পারে না? কেন ওর উপর সবসময় ক্ষিপ্র হয়ে থাকে আজও ধরতে পারে না ওরও। এদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখনো কী কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এতটা রকচটা স্বভাব নিয়ে কৃতিক যে কী করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু অরু তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য। আনমনে বলে ওঠে সায়র। সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলে এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে ও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলো। সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো। তবু ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ছেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং উইথ মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা বিএমডব্লিউতে নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরে হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যার দিকে অনু ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদ বারান্দাতে মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ের উপর চিবুক। কাঁচ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কী করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে। মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল, তাই বাইরে এসে একটু
বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে ওরু, এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃত্তিক ভাইয়া আগে ভাগে কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে। আমি তো শুধু মায়ের কাছে ছিলাম। দুবোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। ওরু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানি নাম শুনতে সারাদিন না খাওয়া অরুর পেট গুড়মড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? তাহলে অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞাসা করে আসি। অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্তত হয়ে গলায় বলল, মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। অনু, পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস, তো তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। ওরও আর অপেক্ষা করলো না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়লো পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতে কৃতিক আবারও নিজের কাজে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড় জোরে একটিবার রোদের মুখ দেখা যায়। বাকিটা সময় খুঁতখুঁটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যেই কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সে হিমধারা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এইভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরে এভাবেই কাটাচ্ছে অরু। খাও দাও আর ঘুমাও। আপাল সকাল হতে না হতে হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই অরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে অরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিন ওরও ভুলে গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়েক দিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ছেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেড সাইডে টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরে বন্ধই পড়ে আছে। ওরও এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওরও পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় বড় করে ওরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয় একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবে, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করলো না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বারটুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালে ওরও এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হলো রুমে। কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর রাখা 2 পায়ে তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওরও মনে মনে বিরক্ত হলো।
এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক, আশ্চর্য। অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকার মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথা নিজে ঠোঁট চেপে হেসে ওঠে ওরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? ওরুর হাসি থেমে যায়। চারদিকে খুঁতখুঁতে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাচের দেওয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগে আওয়াজটা বেশ ভয়ানক ঠেকলো ওরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। ওরও এই নীরবতা ভাঙতে চাইলো, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে, আর কালকে ওই ভাইয়াটা আপনাকে ডেকেছিল জায়ান কৃতিককে ছোট করে জেকে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে ওরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে কি না শুনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না, ওখানে আমি বসি। তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়। কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে, অদ্ভুত। ওরও আর ঘাটায় না কৃতিককে বেশি। ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে তার ইয়াত্তা নেই। তাই ওরও কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো ওরুর বুক চিরে। কৃতিক বলছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতরে ল্যান্ডফোনের সামনে গিয়ে সাফেদ কার্পেট বিছানায় মেঝেতে বসে পড়ল ওরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11, তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ওরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে ওরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএস এসেছে? তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে গেম ওভার। কেন যেন হুট করে ফুপে কেঁদে উঠল ওরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টো সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কৃতিক কুঞ্জের মালকিন, আর আমরা কি লেম। কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্যে হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরি পানারে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নাম করা রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ওহ মাই গড! কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নিস। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় ইন্ডাস্ট্রিজ হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখছিস না, সেটা আবার বন্ধ কর। আর যাই হোক,
নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরও চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূর এসেও সেই ভয় থেকে পালাতে পারলো না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমে অরুর ফোপানের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করলো, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ও পাশ থেকে এতটুকুই শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। অরুর কি হলো কে জানে, আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজে করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কের চুলগুলো পুরো মেঝেতে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ছাঁকি দিয়ে উঠছে। সে তালে তালে মৃদু রিনছিন শব্দ করছে পায়ে আটকে থাকা নুপুরের জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটি পাশের ডিভানে বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করে একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। ওরও কিছু বুঝে ওঠার আগে শব্দটা উচ্চারণ করে থপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে। পকেট হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলো পাথারি ঠান্ডা বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা শুয়ে অভ্যাস নেই অরুর। তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। অরু একটু সময় নিজের কান্নাকাটি থামালো। তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে অরুচি অনেক বড়। তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের। তাই কখনোই কৃতিককে কিছু বলে ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়ে ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলো না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ে ধরে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডস এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব। তার চেয়ে নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধা। নয়তো কৃতিকের মতো একঘেয়ে। মোদ্দা কথা, যারা কোলাহলমুক্ত নিরবিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে। নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ার বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয় বসে আছে। মাত্র একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পেষ করছে। তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বা হাত দিয়ে দিয়াশালাই জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রত্যয় মাথা তুলে একবার চাইলো। একদম হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফ্যাটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়াভরা চেহারা তার।
প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়া মানুষের যখন দিনপাতিত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতার ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মনোমাতানো হাওয়া। লোকটা একধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ল অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায় ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলেতে সুশ্রী হাসি ছুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগে অন্য পাশ থেকে তর্কাতর্কের আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরে গুন্ডা মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর ওপর। অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটমেট ডেজে ছাড়া কর্তৃপক্ষের কেউই নেই। তার ওপর অনু 2 দিন হলো জয়েন করেছে। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। অকস্মাৎ ঘটনায় চোখজোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিভৎস কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খোলে অনু। দেখতে পায় একটু আগের সিলভার কালারটা শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়লো? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে লোকটা ওর দিকে এক রাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো বাগব্রেশ করতে করতে উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন ওরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও। এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? দরজার সামনেই 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে ওরু। চেতনা আছে কিনা নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সে সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। ওরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করলো কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া ওরুকে 2 হাতে তুলে নিল নিচের কোলে। ওর শরীর স্পর্শ করতে চমকে ওঠে কৃতিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আরেকটু দেরি করে দরজা খুলে কি হতো কে জানে। শুধুমাত্র প্রাপ্তমনস্ক ও মুক্তমানদের জন্য। গল্পের হিরো কোনো মিস্টার পারফেক্ট নয়, সে রেড ফ্ল্যাগ। একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে, তবে সেদিন সারা বেলা বাইরে থাকার পর পাট চুকালো ওরু। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে। তবে খুশখুশি কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়েসই হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর ওরও এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। ওরা উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় নয়। মুখ ভার করে আবারও জানালার কাজ টেনে দিল ওরু। মনে মনে ভাবলো, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানলো না। রুমের কোণ থেকে একটা বারস্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদসী মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজার টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে। অষ্টাদশীর মনে গ্রিক গডখ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওরও পেছনে ঘুরে তাকালো তৎক্ষণাৎ। দেখলো পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক।
চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়, প্রথম দুটো দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত এক সপ্তাহ ধরেই প্রতিদিনই রেডি হয়ে কোথাও কোথাও যায় কৃতিক। ওরও জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ ওর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজন কেমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না ওরু। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো ওরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ায় আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিঃশব্দে তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হবে কথার রাজ্য এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না, চোখ নামিয়ে সংশয় বোধ করলো। তারপর বাধ্য হয়ে জিজ্ঞাসা করেই ফেললো, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরও কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন। হ্যাঁ ওটাই, তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না অ্যালিসা, তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাঁসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলিসা? এই একবাসী গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কেন বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান ও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য! কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে অ্যালিসার মতো নামকরা পকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে অ্যালিসা শুধরায়। এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবারও কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চাই বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি। হেভি রোমান্টিক মুভি, আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নামকরা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমে মধ্যখানে পা রাখতেই 2 পা নিচ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাভডুব। সেখানেই কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গেল সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি আদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরু। গভীর ঘুমে তলিয়ে থাকা জামা কাপড়েরও হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরক পড়ল অরুকে। হুট করে কেমন ঘোর লেগে এলো 2 চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর।
গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে, বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরু লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সব কিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি, ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয়শক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয় বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়, তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর।